বাংলাদেশ কৃষি প্রধান একটি দেশ। এদেশের শতকরা ৮০% জনগণ কৃষির উপর নির্ভরশীল। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে অতিরিক্ত খাদ্য চাহিদা পূরণের জন্য কৃষিতেও আমূল পরিবর্তন এসেছে। সেই সাথে রাসায়নিক সার আর ভিটামিন ব্যবহারের মাত্রা বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে ফসলের পুষ্টিগুণ ও গুণগত মান নষ্ট হচ্ছে, যা সাধারণ মানুষের মাঝে নানান রোগব্যাধি ছড়াচ্ছে। এই সমস্যা নিরসনের লক্ষ্যে কৃষি বিভাগ দেশের কৃষকদের মাঝে প্রাকৃতিক উপায়ে বা অর্গানিক পদ্ধতির চাষাবাদে চাষিদের উৎসাহিত করে যাচ্ছে, যার মাধ্যমে নিরাপদ ফল ফসল উৎপাদন হবে। সাধারণ মানুষ তাদের খাদ্য তালিকায় নিরাপদ পুষ্টিগুণ সমৃদ্ধ ফল ফসল খেয়ে রোগমুক্ত জীবনযাপন করতে পারবে। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি বিষয়ক তথ্যভিত্তিক অনুষ্ঠান অর্গানিক ও জীবন। দর্শক, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলার বা উপজেলার বিভিন্ন প্রাকৃতিক বা অর্গানিক উপায়ে চাষকৃত ফসলের ক্ষেত বা গবাদি পশু, হাঁস মুরগি, মাছের খামার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করি। সেই আলোকে আজ আমরা এসেছি রাজশাহী জেলার পবা উপজেলার বড়গাছি গ্রামে, এবং এইখানে বিভিন্ন অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে গড়ে ওঠা প্রজেক্ট বা প্রকল্প আমরা ঘুরে দেখেছি এবং আরও ঘুরে দেখব এবং কথা বলবো এখানকার কৃষক এবং কৃষি কর্মকর্তাদের সাথে। তাদের আগ্রহ জানবো যে তারা কেন এই প্রকল্প বা প্রজেক্টটি নিয়ে কাজ করছেন এবং তাদের উৎসাহ কেমন, তারা লাভবান হচ্ছেন নাকি ক্ষতির সম্মুখীন হচ্ছেন, বা স্বাস্থ্যগত দিক নিয়ে তাদের আসলে কি কি কথা বা কি কি চিন্তা রয়েছে, আমরা সেই সম্পর্কে সব কিছু আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব। তো চলুন আর দেরি না করে আমরা অনুষ্ঠানটি শুরু করি। রাজশাহী বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় একটি জেলা। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা। সাধারণত কৃষিপণ্য, শাকসবজি উৎপাদন ও আম ফসলের জন্য বিখ্যাত রাজশাহী। বিশাল আয়তনের এই জেলায় নানান কৃষি আবাদে সমৃদ্ধ। সবজি ফসল উৎপাদনে রাজশাহী জেলা সপ্তম। এখানকার সবজি ও আম বিদেশেও রপ্তানি করা হয়। লাউ সাধারণত দিবস নিরপেক্ষ লতানো উদ্ভিদ জাতীয় ফসল। এটি 12 মাসেই চারা রোপণ করে উৎপাদন করা যায়। দোআঁশ বা এঁটেল দোআঁশ মাটিতে লাউ ভালো জন্মে। লাউয়ের বিভিন্ন জাতের উদ্ভাবনও হয়েছে। বাড়িলাউ 1, বাড়িলাউ 2, বাড়িলাউ 3 ও বাড়িলাউ 4 সারা বছর ব্যাপী চাষ করা যায়। লাউয়ে রয়েছে পুষ্টিগুণ, ক্যালসিয়াম, ভিটামিন সি ও খনিজ পদার্থ। কতটুকু জায়গার মধ্যে এই লাউ ক্ষেতটা করেছে? 3 বিঘা। 3 বিঘা। জি। আচ্ছা, খরচ কেমন হলো? এটা খরচ তো 3 বিঘার আপনার চারা লাগানো থেকে মাচা তৈরি পর্যন্ত প্রায় আমাদের খরচ হচ্ছে 65,000। কি পরিমাণ লাউ ধরেছে এই বিষের মধ্যে? 3 বিঘা জমিতে আমি একদিন পর পর লাউ কাটি। লাউয়ের ক্ষেত্রে এরকমই যে আমি আজকে একটা কাটেছি, তার পরের দিন কিন্তু গ্যাপ দিয়ে পরের দিন কাটবো। গুড এগ্রিকালচার প্র্যাকটিসের যে সহযোগিতা, জৈব বালানাশক ব্যবহার করলে তো সেই ক্ষতিকারক ইয়েটা থাকছে না, উপাদানটা থাকছে না। এই জন্যে আমরা এই গ্যাপ প্রদর্শনী করতে চাইছি এবং চাষিরাও আগ্রহী। বর্তমানে দেশে রাসায়নিক ও বিষমুক্ত সবজি চাষে সারা দেশব্যাপী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষকদের উৎসাহী করা হচ্ছে। সবজি ও ফল ফসলের পুষ্টিমান ও গুণাগুণ অটুট রাখার জন্য প্রাকৃতিক উপায়ে সবজি চাষের প্রতি জোর দিয়ে যাচ্ছে কৃষি কর্মকর্তাগণ। আমাদের রাজশাহী জেলা কৃষিতে অত্যন্ত সমৃদ্ধ একটি জেলা এবং এই জেলায় আমাদের 1,82,000 হেক্টর জমিতে আবাদি জমি আছে। নিরাপদ ফসল উৎপাদনে আমরা সর্বদাই আমাদের যে সমস্ত কার্যক্রম চলমান আছে, বিশেষ করে আমাদের কৃষি সম্প্রসারণ দপ্তরের বেশ কিছু প্রকল্প আমাদের চলমান আছে। পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প ছিল আমাদের একসময়। সেটির মাধ্যমে কৃষকদেরকে সচেতন করা এবং বিভিন্ন ধরনের প্রদর্শনী স্থাপনের পাশাপাশি
কৃষকদেরকে এফএফএস গঠন, কৃষকদেরকে সেখানে দক্ষ করে হাতে কলমে নিরাপদ ফসল কীভাবে উৎপাদন করা যায় সে বিষয়ে কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান করে হাতে কলমে এবং দক্ষভাবে তাদেরকে গড়ে তোলা হয়েছে। বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে আমাদের পার্টনার যে সর্ববৃহৎ যে প্রকল্প আছে এই প্রকল্পের আওতায় কিন্তু গ্যাপ প্রোটোকল নিয়ে কাজ হচ্ছে। তো আসলে যখন আমরা কোনো পণ্য বিদেশে রপ্তানি করার প্রয়োজন হয় কিংবা বিদেশের বাজারে মানে রপ্তানিটা যদি আমরা নিশ্চিত করতে চাই সেক্ষেত্রে নিরাপদ ফসল উৎপাদনের কোনো বিকল্প নাই। তো সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র যে বিদেশে যাবে এমনটিও না, আমাদের দেশে কিন্তু অনেক সুপার শপগুলো আছে যেখানে কিংবা আমাদের যারা ভোক্তা পর্যায়ে আছে তাদেরও তো আসলে এই নিরাপদ কিংবা পুষ্টি সমৃদ্ধ খাবার, বিষমুক্ত খাবারের প্রয়োজনীয়তা রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের যে 9টি উপজেলা এবং 2টা মেট্রোপলিটন থানা রয়েছে সেখানে আমরা আমাদের যে প্রকল্পে যে কার্যক্রমগুলো চলমান আছে, বিশেষ করে যে গ্যাপ যে প্রোটোকল এখন মেনটেন করা হচ্ছে সেটি শুধুমাত্র যে বিষমুক্ত সবজি তাই নয়, এখানে পরিবেশ মাটি পরীক্ষা থেকে শুরু করে মাটি পরীক্ষা, তারপরে হচ্ছে স্বাস্থ্য কর্মীর যেন স্বাস্থ্য পরিবেশ এই সমস্ত বিষয়গুলো আসলে অ্যাড্রেস করা হয় এবং করে প্রায় 246টা যে অনুশীলন আছে সেই অনুশীলন এর আলোকে এটা আমাদের নিরাপদ ফসল উৎপাদনের দিকে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে প্রাকৃতিক উপায়ে চাষাবাদের জন্য গ্যাপ নামে একটি প্রোগ্রাম চালু করেছে, যেখানে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে বিভিন্ন ফসলের চাষ কিভাবে করা যায় সে বিষয়টি নিয়ে উপজেলার কৃষকদের উৎসাহী করছে। তারা কৃষকদের জমিতে বিভিন্ন প্রদর্শনী প্লট তৈরি করে কৃষকদের মাঝে প্রাকৃতিক চাষাবাদে মনোযোগী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, আপনার কাছে আমরা কিছু প্রশ্ন করব, যেমন হচ্ছে গ্যাপ কি? আসলে আমরা যে একটা প্রদর্শনী প্লটে আসছি এটি হলো আমাদের পার্টনার প্রোগ্রামের একটি প্রদর্শনী প্লট। পার্টনার এটা সংক্ষেপে নাম হলো পার্টনার, পুরো নাম হলো প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ। এটা সংক্ষেপে নাম হলো পার্টনার। এখানে বোঝাই যাচ্ছে নাম থেকে দেখেন, প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন, অর্থাৎ কৃষি এবং গ্রামীণ উন্নয়নের জন্য এটা কাজ করবে এবং কোন কোন সেক্টরে, ফর নিউট্রিশন মানে পুষ্টির জন্য কাজ করবে, এন্টারপ্রেনিউরশিপ মানে উদ্যোক্তা তৈরিতে কাজ করবে, অ্যান্ড রেজিলিয়েন্স পরিবেশের সাথে খাপ খাওয়ানো বিষয় নিয়ে, জলবায়ু পরিবর্তনের যে বিষয়টা এটা নিয়ে কাজ করবে এবং ইন বাংলাদেশ মানে সমগ্র বাংলাদেশব্যাপী এটি কাজ করবে। এবং পার্টনার প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে, সেটি হলো খোরপোশ কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের মাধ্যমে দেশের খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা জোরদার করা। খোরপোশ কৃষিটা কি? খোরপোশ কৃষি মানে আগের যে কৃষি ছিল, ধরেন এখন 2025 সাল 2020 সালের কথা যদি বলি, ওই সময় আমরা কারো যদি 10 বিঘা জমি থাকতো তাহলে এরকম করতো যে 1 বিঘাতে আমি ধান করলাম যেন চাল না খেতে হয়, 1 বিঘাতে গম করব যেন আমাকে ওই আটা কিনে নিয়ে খেতে হয়, 1 বিঘাতে আমি সরিষা করব যেন তেল না কিনে খেতে হয়। এটাকে বলে খোরপোশ কৃষি, মানে খেয়ে দিয়ে বেঁচে থাকার জন্য যে কৃষি। আর এখনকার আমাদের যে মানে আমাদের যে উদ্দেশ্য সেটাকে বলা হয়েছে খোরপোশ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে হবে। এবং বাণিজ্যিক কৃষি মানে বিস্তৃত আকারে খণ্ড খণ্ড জমি না করে আপনি সবজি করবেন, কিন্তু 5 শতক 10 শতক জমি না করে বিস্তীর্ণ একটা এলাকা জুড়ে সবজি করবেন। আমি যদি উদাহরণ দিই, সাপোজ হলো আপনি এলাকায় তরমুজ করতে চান, তরমুজ করছেন আপনার 10 শতক জমিতে। এখন তরমুজ করে আপনার আজকে তরমুজ হারভেস্ট হলো 10টা, ওই তরমুজটা আপনি বাজারে নিয়ে যেতে যেতে দেখবেন যে আপনার ওই যাওয়া আসা সব খরচ দিয়ে খরচের টাকায় শেষ। আমি যদি এই জমিতে 5 শতক না করে যদি আমি বিস্তীর্ণ এলাকায় একসাথে আমি 5 বিঘা 10 বিঘা জমিতে করতে পারতাম, তাহলে এখানে একটা ট্রাক আসতো, নিতে ট্রাকে পাঠিয়ে দিতাম, আমি আমার কিন্তু কার্যক্রমটা আমরা ভালো বাস্তবায়িত হয়। এটাই হলো বাণিজ্যিক কৃষি। গ্যাপ ইংরেজিতে বলা হয় জিএপি, গ্যাপ। গ্যাপ পুরো মিনিং হলো গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, বাংলাতে বলা হয় উত্তম কৃষিচর্যা। অর্থাৎ আপনি ফসল উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল ব্যবস্থা সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে করাটাই হলো গ্যাপ। গ্যাপ দরকার এই জন্য ওই নিরাপদ এবং পুষ্টিকর খাবারের যোগান দেওয়ার জন্য কিন্তু মূলত আমাদের গ্যাপ দরকার। আমরা যে প্রদর্শনীটা দিই, এই প্রদর্শনী গ্যাপ আমাদের পার্টনার প্রকল্পের অধীনে আমরা কিন্তু শুরুতে পানিটা পরীক্ষা করে নিই। পানিটা পরীক্ষা নেওয়া হয় কেন? পানি তো সরাসরি জমিতে এখানে দেওয়া হয়, এই জমি থেকে আমরা কিন্তু গাছ কিন্তু পানিটা যেটা ইউজ করে, পরবর্তীতে কিন্তু সেখান থেকে আমরা যে ফসলটা আসে সেটা কিন্তু আমরা খাই। এখন পানিটা যদি আপনার যেই পানিটা আপনি খেতে পারবেন না, খাবার অনুপযোগী পানি, সেই পানিটা আমরা দিতে নিষেধ করি। অর্থাৎ তাহলে আমরা পানিটা পরীক্ষা করে দিই যে হ্যাজার্ডাস কোনো কিছু আছে কিনা, আমাদের শরীরের জন্য ক্ষতিকর কোনো কিছু আছে কিনা, এটা কিন্তু আমরা গ্যাপে ফলো করি। এই গ্যাপটা বাইরে রপ্তানিটার জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি বাইরে রপ্তানির জন্য না, আমাদের বাংলাদেশের মানুষ আমাদের নিরাপদ এবং পুষ্টিকর খাবারের জন্য গ্যাপটা আমাদের দরকার। এটা হলো মূল বিষয় আর কি। এ জেলার বেশ কিছু পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে।
তার মধ্যে আম, ড্রাগন, সবজি অন্যতম। দেশীয়ভাবে এ সকল পণ্য বাজারজাত করতে কৃষি বিপণন বিভাগ এলাকার কৃষকদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। যে সকল কৃষক কৃষিপণ্য উৎপাদন করেন তাদের সকল কৃষিপণ্য বাজারজাতকরণ এবং মার্কেট লিঙ্কেজ করে দেওয়ার জন্য সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয় কৃষি বিপণন অধিদপ্তর রাজশাহী সর্বাত্মক সহযোগিতা করবে। এই পার্টনার প্রোগ্রামের আওতায় যে সকল কৃষক গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস, গুড হ্যান্ডলিং প্র্যাকটিসেস এবং গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস ফলো করে তাদের কৃষিপণ্য উৎপাদন করবেন, সে সকল কৃষকের পণ্য বাংলাদেশের পাশাপাশি রপ্তানি বাজারে সম্প্রসারণ করার জন্য কৃষি বিপণন অধিদপ্তর রাজশাহী সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে। এছাড়াও কিছু কার্যক্রম চলমান আছে, কয়েকটি ডেভেলপমেন্ট প্রজেক্ট চলমান আছে কৃষি বিপণন অধিদপ্তরের রাজশাহীতে। আপনাদের জন্য রাজশাহী কৃষি বিপণন অধিদপ্তরের দরজা সবসময় খোলা। আপনারা যে কোনো সহযোগিতার জন্য যে কোনো প্রয়োজনে কৃষি বিপণন অধিদপ্তর রাজশাহীতে যোগাযোগ করবেন। আমরা আমাদের জায়গা থেকে আপনাদের ন্যায্য মূল্য প্রাপ্তিতে সর্বোচ্চ সচেষ্ট থাকব। ড্রাগন একটি পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। যদিও ড্রাগনের চাষ শুরু আমেরিকায়, বাংলাদেশের অধিকাংশ এলাকায় এখন বাণিজ্যিকভাবে ড্রাগনের চাষ হচ্ছে। শত শত একর জমি জুড়ে ড্রাগন চাষ। লাল, সবুজ, হলুদ বর্ণের ড্রাগন পাওয়া যাচ্ছে বাজারে। এই ড্রাগন চাষ করে সফল হয়েছে এলাকার অনেক তরুণ উদ্যোক্তা। দর্শক, আমরা এখন আছি রাজশাহী জেলার পবা উপজেলার ডাঙ্গিপাড়া গ্রামে এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথেই একটি ফলের গাছ। কি ফল এটা বুঝতেই পারছেন, ড্রাগন ফল। হ্যাঁ দর্শক, আমি এখন সুবিশাল ড্রাগন ফলের একটি বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছি এবং এই বাগানটি অর্গানিক উপায়ে চাষ করা হয়েছে। দর্শক, আমরা এখন এই যে সুবিশাল অর্গানিক উপায়ে ড্রাগনের বাগানটি চাষ করেছেন যিনি উদ্যোক্তা, তার সাথে কথা বলবো। চলুন তার সাথে কথা বলে আসি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই, আপনার এই সুবিশাল প্রাকৃতিক উপায়ে চাষকৃত ড্রাগন বাগান ঘুরে ঘুরে আমি দেখলাম, তো দেখে আমার কিছু প্রশ্নের উদ্রেক হলো। কতটুকু জমির উপর আপনি এই ড্রাগন বাগান করেছেন? আমার এই প্রজেক্টটা হচ্ছে টোটাল 30 বিঘা জমির উপরে প্রজেক্টটা। আচ্ছা। তার মধ্যে আমার বিভিন্ন রকম আরো চাষ আছে, কলা চাষ আছে, আর ড্রাগন চাষ এবং অন্যান্য কিছু চাষ আছে। তবে মূলত আমার হচ্ছে ড্রাগন চাষটাই বেশি, সম্পূর্ণটা প্রায় ড্রাগন চাষ। আচ্ছা, এই যে ড্রাগনের চারাগুলো আপনি এনে রোপণ করেছেন, তো রোপণ করার কতদিনের মধ্যে পূর্ণাঙ্গ ফল আমরা পাচ্ছি? আপনার 1 বছরের মধ্যেই ফল দেয়। ভালোভাবে পরিচর্যা করলে, অনেকেই বলে যে আপনার আরো 2 বছর লাগে, 1.5 বছর লাগে, আগে জানতাম, কিন্তু সাধারণত এটা আপনি যদি ভালো সঠিক পরিচর্যা করেন তাহলে 1 বছরেই ফল দেয়। আমি যেমন হচ্ছে ওইদিকে আমি এবারও রোপণ করতেছি, এই জুন মাসে 20 তারিখে রোপণ করেছি। এইটা হচ্ছে আপনার আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে সামনে জুনে আমরা হারভেস্ট করবো ইনশাল্লাহ। হ্যাঁ, 1 বছরের মাথায় ওখান থেকে। আচ্ছা, আপনার এখানে কি কি প্রজাতির ড্রাগন ফল আপনি চাষ করেছেন? 3-4 রকমের ড্রাগন ফল চাষ করা হয়। একটা হচ্ছে আপনার মরাক্কান রেড এবং হচ্ছে রেড ভেলভেট নামে পরিচিত আমাদের বাংলাদেশে। এটার থাইরেড বলে, অনেকেই হাইব্রিড বলে এইটা। আর মূলত আমার এখানে যে চাষটা করি আমি, সেটা হচ্ছে এই থাইরেড বলুক, আর হচ্ছে কেউ নাম দিয়েছে আপনি রেড ভেলভেট বলে এটা। এই যে দেখছেন, এই জাতটা আমার চাষ করা আছে বাণিজ্যিকভাবে এটা। হ্যাঁ, তারপরে সাদা হয়, তারপরে হচ্ছে আপনার ইয়েলো কালারও আমার আছে। তো ইয়েলো কালারটা বাণিজ্যিকভাবে ওটা অত প্রফিটেবল না এবং হচ্ছে মানুষ এটা অ্যাকসেপ্ট করে না। ওটা শৌখিনতার বসে কেউ লাগাইতে পারে। তাহলে ভাইয়া, আপনার বাগানটা চলুন আরেকবার ঘুরে দেখি। চলুন। আচ্ছা। আমকে রাজশাহীর জাতীয় ফসলও বলা হয়। সারা রাজশাহী জুড়ে হাজার হাজার বিঘা শুধু আম বাগানে ভরপুর। এই সকল বাগানে পেস্টিসাইড মুক্ত প্রাকৃতিক উপায়ে আম চাষ করা হচ্ছে। তারা বিষমুক্ত ফল উৎপাদনে নিজেদেরকে সম্পৃক্ত করছে। দর্শক, আমরা এখন আছি রাজশাহী জেলার পবা উপজেলার মাঝি গ্রামে। এখানে আমরা একটি আমের বাগানে দাঁড়িয়ে আছি এবং এখানে অনেক প্রজাতির আম
চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এই আমগুলো অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে উৎপাদিত হচ্ছে। এখানে বিভিন্ন জাতের মধ্যে আছে ফজলি, আম্রপালি, ক্ষীরসা সহ আরও নানান ধরনের আম। দর্শক, আমরা এখন এই আমের বাগানের মালিকের সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জানবো উনি কেন এই অর্গানিক বা ন্যাচারাল উপায়ে এই আমগুলোর আপনার উৎপাদনের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন এবং উনার আসলে উদ্দেশ্যটা কি। চলুন বিস্তারিত তার কাছ থেকে জেনে আসি। ভালো আছেন? ভাই আচ্ছা, আসসালামু আলাইকুম। এই তো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওই রাজশাহীকে বলা হয় আমের শহর। আমরা বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখলাম এবং অসংখ্য আমের বাগান এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। জি। আচ্ছা, এখানে কতটুকু জায়গার উপর আপনি এই আমের বাগানটি করেছেন? আপনি যে বাগানে দাঁড়িয়ে আছেন এটা 1 বিঘার কিছু বেশি। 1 বিঘার কিছু বেশি এবং এখানে 150টা আম্রপালির গাছ আছে। আম্রপালি, 150 আম্রপালি। আম্রপালি আম্রপালি ছাড়া আর কি কি প্রজাতি আছে এখানে? এখানে শুধুমাত্র আম্রপালিটা আছে। আমাদের অন্যান্য জায়গায় অন্যান্য যেমন ল্যাংড়া, ক্ষীরসাপাত যেটা হিমসাগর বলা হয়, জি। ফজলি এ ধরনের আমও আছে আমাদের। আচ্ছা ভাই, আসলে একবার হচ্ছে আমের চারা রোপণ করার পর কতদিন পরে এই ফলনটা পাওয়া যায়? এই আম্রপালি যে গাছটা, এই গাছটা ঠিক লাগানোর পরের বছর থেকে কিছুটা ফল পাওয়া যায়। তার পরের বছর থেকে একটু বেশি এবং এটা 3য় বছর এখন বলা চলে আমাদের মোটামুটি পূর্ণ আম আমরা পাচ্ছি। এই যে বাগানটা, এই বাগানে আমাদের 40 থেকে 50 মণ আম পাবো। তো এটা যেহেতু একটি অর্গানিক আমের বাগান আপনার আসলে এটা কেন মাথায় এলো যে অর্গানিকভাবেই আমার আমের বাগান করতে হবে বা আম চাষ করতে হবে? আসলে ভালো খাবারটা সকলেই তো আমরা আশা করি, কিন্তু বর্তমান সময়ে টাকা থাকলেও আমরা ভালো খাবারটা পাচ্ছি না, বিভিন্ন কারণে আমরা পাচ্ছি না। তো আমি মূলত এই এগ্রো বেস বিজনেসের সাথে যুক্ত। আমার অন্যান্য এগ্রো বিজনেস আছে, এই আমটাও তার একটা অংশ এবং অন্যান্য বিজনেসগুলো যেভাবে আমি মেনটেন করি, এই আমটাও তো ঠিক নিরাপদভাবে আমি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং বিষমুক্ত অর্গানিকভাবে যেন আমগুলো আমরা খেতে পারি। আসলে এই আমগুলো তো খাবো আমি, আপনি, আমার সন্তানরাই খাবে, তাই নাকি? তো আমি যদি একটা ভালো জিনিস সরবরাহ করতে পারি তাহলে সেগুলো তো আমাদের প্রজন্মের কাছে যে পৌঁছাচ্ছে। যত দিন আমাদের যাচ্ছে আমাদের স্বাস্থ্যগত অবনতি হচ্ছে, কিন্তু এর কারণই হলো আমাদের ভেজালের ভিতরে চলে যাওয়া, এই যে কীটনাশক ব্যবহার করা, রাসায়নিক সার ব্যবহার করা, ইত্যাদি ইত্যাদি। এখন আমরা যদি ভালো থাকতে চাই, আমাদের মানে আগামী প্রজন্মকে যদি আমরা ভালো রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদের কেমিক্যাল মুক্ত, কীটনাশক মুক্ত, এইসব মুক্ত একটা ফল বা শস্য আমাদের শরীরে দিতে হবে। কিন্তু এই চিন্তা আমাদের সকলকে করতে হবে। আমি আমার জমিতে কেমিক্যাল মুক্ত আমি কিছু করতে চাচ্ছি, পরের জমিতে যদি কেমিক্যাল দিয়ে সেটা করা হয় তাহলে কিন্তু লাভবান আমরা হলাম না। আমাদেরকে সকলকে সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নিতে হবে যে এই অঞ্চলে আমরা কেমিক্যাল মুক্ত একটি ফসল উৎপাদন করব, যেটা আমরা জাতিকে উপহার দেব, তাহলেই সম্ভব। তার মানে ভাইয়া, আপনার কথা মতো একটি সম্মিলিত প্রয়াসই পারে একটি সুস্থ, সুন্দর এবং নিরাপদ ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। দর্শক, আপনারা নিজেরাই শুনতে পেলেন একজন আম বাগানের মালিক, যিনি কিনা একটি সম্মিলিত প্রয়াসের কথা বললেন, যে সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই একটি সুস্থ, সুন্দর, নিরাপদ প্রজন্মকে উপহার দেওয়া সম্ভব, যারা সম্পূর্ণ বিষমুক্ত উপায়ে নিজেদেরকে ভবিষ্যতের প্রজন্মের কারিগর হিসেবে এগিয়ে নিয়ে যেতে পারবে। ভালো গুণগত মানের চাষাবাদের জন্য জেলা প্রশাসনও কৃষি বিভাগের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলছে। প্রাকৃতিক উপায়ে বেশি বেশি কৃষি পণ্য যাতে উৎপাদন করে দেশে নিরাপদ, পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্যের মান বৃদ্ধি করা যায়, সে লক্ষ্যে কাজ করছে প্রশাসন। রাজশাহী এখনো পর্যন্ত আমরা বলতে গেলে কৃষি নির্ভর। আমাদের এখানকার 80% অধিক জনগোষ্ঠী কৃষির উপর নির্ভরশীল। আমাদের এখানে যে ফসলাদি হয় তার মধ্যে আপনারা জানেন যে প্রধান ফসলই যদি আমরা ধান বলি, তারপরেই হচ্ছে আমাদের এই আম আছে এবং সেই সাথে এখানে প্রচুর শাকসবজির আবাদ হয়। এর মধ্যে একটা অন্যতম অংশ হচ্ছে আমাদের এখানে সরিষার আবাদ হয় খুব বেশি, আর এছাড়া আমাদের আলুর আবাদ আছে এখানে খুব বেশি পরিমাণে। তো সরিষা, আলু এগুলো ছাড়াও আমাদের যে নিত্য প্রয়োজনীয় শাকসবজি যেগুলো আছে সেগুলো এখানে খুব বহুলাংশেই প্রত্যেকটি উপজেলাতেই প্রায় হয়। শুধুমাত্র আমাদের বাগমারা উপজেলাটি একটু নিচু অঞ্চল হয়, সেখানে শাকসবজির আবাদ কম। কিন্তু এছাড়া আমাদের বিশেষ করে পবা, মোহনপুর, এদিকে আমাদের তানোর, দুর্গাপুর, চারঘাট, বাঘা এই উপজেলাগুলোতেই শাকসবজি বা বিভিন্ন এই ফসলের আবাদ বেশি হয়। অনেক বছর যাবত আমরা লক্ষ্য করছি যে এই উৎপাদনের ক্ষেত্রে অনেক সময় রাসায়নিক সারের ব্যবহারটা হয়। এটা আসলে
আমরা কৃষকদেরকে কৃষি ডিপার্টমেন্ট সহ আমাদের কৃষি বিপণন আছে, আমরা প্রশাসনের পক্ষ থেকে সবসময় আমরা চাই যত মিনিমাম পর্যায়ে এই রাসায়নিক সারটা ব্যবহার করা যায়। কৃষকরা এই ক্ষেত্রে অনেক সচেতন হয়েছে, তারা বুঝতে পেরেছে যে অধিক মুনাফার আশায় শুধুমাত্র বেশি বেশি রাসায়নিক সার বা এই কীটনাশক ব্যবহার করলেই যে উৎপাদন বেশি হবে তা না, এতে এরকম হঠাৎ করে খুব বড় একটা লোকসানেরও সম্মুখীন হতে হয় অনেক সময়। তো আমরা চাচ্ছি এটা সব জায়গায় ছড়িয়ে দিতে। আপনারা জানেন যে এখন বর্তমানে আমের সিজন, আপনারা বাজারে আম পাবেন প্রচুর। তো আমরা এটুকু আশ্বস্ত করতে পারি যে এই আমগুলো কোনো কৃত্রিম পাকানোর জন্য কোনো কিছু ব্যবহার করা বা একসময় ফরমালিনের একটা বিষয় ছিল, সেগুলো এখানে নাই। তবে স্বাভাবিকভাবেই পরিচর্যাকালীন সময় কিছু বালাইনাশক ব্যবহার করা হয়, সেটাও আমরা একেবারে মিনিমাম পর্যায়ে নিয়ে আসার জন্য তাদেরকে অনুরোধ করছি। আমরা আমাদের প্রচারণা চালাচ্ছি, উদ্বুদ্ধকরণ সেমিনার কর্মশালা, আমাদের যারা গ্রামেগঞ্জে বিভিন্ন সময় আমাদের এই উঠান বৈঠক হয় সেইগুলোতে আমরা বলার চেষ্টা করছি। আমাদের এখানে বেশ কিছু গুণীজন আছেন যারা এই বিষয়ে গবেষণা করছেন। আমাদের এখানে আপনারা জানেন যে এই ফল গবেষণা কেন্দ্র আছে, তারা কাজ করছেন এই বিষয়গুলো নিয়ে। আর আমাদের কৃষি বিভাগের অনেকগুলো অর্গানাইজেশন এখানে আছে। এখানে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট নামে একটা প্রতিষ্ঠান আছে, যারা হচ্ছে মাটির গুণাগুণ বিচার করে কৃষকদেরকে পরামর্শ দেয় আসলে এই মাটিতে কোন ধরনের সার দিতে হবে বা সার দেওয়ার আদৌ প্রয়োজন আছে কিনা। যতদূর সম্ভব জৈব সারের উপর নির্ভরশীল হবে এবং রাসায়নিক সার ব্যবহার পরিহার করবে। দর্শক, আজ আমরা সারাদিন ছিলাম রাজশাহী জেলার পবা উপজেলায় এবং এখানকার বিভিন্ন অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে চাষকৃত ফলের বাগান, সবজি বাগান ঘুরে ঘুরে দেখলাম। আমরা বিভিন্ন উদ্যোক্তা এবং কৃষকদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে তাদের সবারই একটা মোটিভই কাজ করে, সেটা হচ্ছে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ। এজন্যই তারা প্রাকৃতিক বা অর্গানিক উপায়ে চাষাবাদে নিজেদেরকে অনুপ্রাণিত করেছেন বা উদ্বুদ্ধ করেছেন। দর্শক, আজ এই পর্যন্তই। আগামী পর্বে অন্য কোনো জেলায়, অন্য কোনো জায়গায় আমরা অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে চাষকৃত বিভিন্ন খামার বা ফসলের ক্ষেত বা গবাদি পশু সম্পর্কে আমরা আপনাদের সামনে তথ্য তুলে ধরব। আপনারা যারা অর্গানিক উপায়ে চাষাবাদ করতে চান তারা আমাদের সাথে বিভিন্ন পরামর্শ ও সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক অর্গানিক ও জীবন, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো জেলার, অন্য কোনো অর্গানিক খামার বা ফসলের ক্ষেতে। আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অর্গানিকের সঙ্গে থাকবেন।